আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো মুক্তিবেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল অথবা কলেজের ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করবে এবং বারবার সেটা পড়তে থাকবে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ব কি মুক্তিবেগ। তোমরা ক্লাসে মনোযোগ দাও এবং দেখো মুক্তিবেগ জিনিসটা কি। মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি। কোনো বস্তুকে আমরা জানি, কোনো বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে থাকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকে, তাহলে পৃথিবী সে বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। সে বলকে বলা হচ্ছে কি অভিকর্ষ বল। যে বলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। এখন এই অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো বস্তুকে ঊর্ধ্বে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। এই কাজই বস্তুতে কি হয়? বস্তুতে গতিশক্তি প্রদান করে এবং বস্তুটা মুক্ত হয়। আচ্ছা, তাহলে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না, সেটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়, সেটাই হলো মুক্তিবেগ। এই বলের মান হলো, এই বেগের মানটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তুকে যদি 11.2 কিলোমিটার বেগ দেওয়া যায় তাহলে সেটা পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হবে। তাহলে এটার গাণিতিক সমীকরণটা আমরা আগে দেখব, তারপরে মান বের করব। তাহলে আমরা মনে করলাম যে এটা একটা পৃথিবী। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হলো, এইটা হলো ব্যাসার্ধ আর। আমরা মনে করলাম যে প্রথমে বস্তুটা আমার এম ভরের বস্তু ছিল এইখানে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব আমার হলো ছোট হাতের আর, এই ডিস্টেন্সে আছে। পৃথিবীর ভর যদি এম হয় তাহলে পৃথিবী এবং এই ছোট হাতের ক্ষুদ্র ভরের এম ভরের বস্তু, এই দুটার মধ্যে যে আকর্ষণ বল, সেটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা লিখতে পারি। আকর্ষণ বলটা হচ্ছে এফ সমান সমান জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন এই আকর্ষণ বলের প্রভাব থেকে বস্তুকে মুক্ত করতে হলে আমাদেরকে বাইরে বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে, তার মানে কাজ করতে হবে। তাহলে আমরা মনে করলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ঘটালাম, বল প্রয়োগ করলাম এখানে এ পরিমাণ দিয়ে, আমরা মনে করলাম এ পজিশন থেকে বস্তুকে বি পজিশনে নিয়ে গেলাম। তাহলে এখানে কাজটা হবে ক্ষুদ্র, সেই কাজের মানটা হলো ডিডাব্লিউ সমান এফ ইন্টু ডিআর। আচ্ছা, ক্ষুদ্র সরণ অর্থাৎ বস্তু যখন প্রথমে পৃথিবী কেন্দ্র থেকে আর দূরত্বে ছিল এম ভরের একটা বস্তু, সেই ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে তার যে আকর্ষণ বলটা, সেইটা হলো এফ সমান জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে কেন্দ্র পর্যন্ত আমাদের দূরত্বটা নিতে হবে। আচ্ছা, গেল। তাহলে এইখানে যখন এই আকর্ষণ থেকে আমরা আরও বাইরে নিয়ে যাচ্ছি, একটু করে ডিস্টেন্স আমরা নিয়ে যাচ্ছি সামনে, তাহলে ডিআর দূরত্ব নিয়ে গেলে এর পরিমাণ বল যদি প্রয়োগ করি তাহলে এখানে একটা কাজ হবে, কাজ করতে হবে, কারণ বল আর সরণের গুণফলকে বলা হয় কাজ। তাহলে এখান থেকে এ থেকে বিতে নিয়ে গেলাম, কাজ আমরা যেটা পেলাম ডিডাব্লিউ, ক্ষুদ্র কাজ, সেটা হলো এফ ডিআর। তাহলে এখানে আমরা যদি এফ এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো ডিডাব্লিউ সমান সমান এফ এর পরিবর্তে জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন আমরা লিমিট দিয়ে যদি এই সমীকরণকে সমাকলন করি তাহলে বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা মোট কাজের পরিমাণটা পেয়ে যাব। তাহলে বস্তুকে আমাদের মুক্ত করার জন্য কাজ করতে হচ্ছে কোথায় থেকে শুরু করে? পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম পর্যন্ত। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আমরা সমাকলন করি 1 নম্বর সমীকরণকে, তাহলে বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে অসীমে নিয়ে যেতে মোট কতটুকু কাজ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা সমাকলন করব। সমাকলন ডিডাব্লিউ সমান সমান সমাকলন
জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এখানে লিমিট হবে আর টু ইনফিনিটি, মানে আর দূরত্ব থেকে আমরা বস্তুর উপরে কাজ করে আমরা নিয়ে যাব, বস্তু মুক্ত হবে, অসীমে চলে যাবে। এখন আমরা জানি ডিডব্লিউ কে সমাকলন করলে ডাব্লিউ হয়। এখানে কনস্ট্যান্ট জি এম এম কনস্ট্যান্ট বাইরে নিলাম, এখানে 1/r স্কোয়ার ডিআর, লিমিট হলো আর টু ইনফিনিটি। তাহলে এখানে জি এম এম এটাকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার -2 সূচকের নিয়ম অনুযায়ী ডিআর, তাহলে আর টু ইনফিনিটি। তাহলে এখন আমরা আমাদের মূল সূত্র হলো ক্যালকুলাসে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে আমরা সেটা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এইখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা এখানে পাবো জি এম এম, তাহলে আর টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ডিভাইড বাই -2 প্লাস ওয়ান। আচ্ছা, এর লিমিটটা হলো আর টু ইনফিনিটি। তাহলে এখানে আমাদের কাজ যেটা পাইলাম ডাব্লিউ সমান সমান জি এম এম, তাহলে এখানে হলো আর টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, এখানে হলো আর টু ইনফিনিটি। মাইনাসটাকে আমরা বাইরে নিলাম, মাইনাস জি এম এম ওয়ান আর টু দি পাওয়ার -1 সূচকের নিয়ম অনুসারে সেটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই আর। তাহলে এখানে হলো আর টু ইনফিনিটি, তাহলে এইখানে আমার হবে মাইনাস জি এম এম, তাহলে আপার লিমিটটা আগে বসাতে হবে 1 ডিভাইড বাই ইনফিনিটি -1 ডিভাইড বাই আর। আচ্ছা, এখন এইখানে আমরা লিখব জি এম এম 1 ভাগ ইনফিনিটিভ সামথিং ভাগ ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 -1 ডিভাইড বাই আর, তাহলে এইখানে আমার হলো মাইনাস প্লাস জি এম এম ভাগ আর। তাহলে কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে, আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুকে যদি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে অসীমে নিতে হয় তাহলে আমাদের কাজের পরিমাণ এই যে ডাব্লিউ সমান জি এম এম ডিভাইড বাই আর, এই পরিমাণ কাজ করতে হবে, তাহলে বস্তুটা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হবে। এখন কোনো বস্তু যখন মুক্ত হবে পৃথিবীর আকর্ষণ থেকে তখন এই কাজটা গতিশক্তিতে কনভার্ট হবে, অর্থাৎ বস্তুর ভর যদি এম হয় তাহলে একটা বেগ প্রাপ্ত হবে, কাজের ফলে যেহেতু গতিশীল হয়ে যাবে তাহলে এখানে আমার বস্তুর গতিশক্তি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি অর্জন করবে, অর্থাৎ এই কাজটাই গতিশক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ কৃত কাজ গতিশক্তির সমান হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু ডাব্লিউ সমান ই কে গতিশক্তির সমান, বা এখান থেকে আমরা লিখতে পারি যে জি এম এম ডিভাইড বাই আর সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি কে ভিই দেব, কারণ মুক্তিবেগের ইংরেজি হলো এসকেপ ভেলোসিটি, সেই জন্য সেটা আলাদা করার জন্য ভিই লিখবো আমরা। তাহলে এইখানে আমাদের যেটা হলো টু সাইড থেকে এম বাদ দিলাম আর টুটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 2gm ডিভাইড বাই আর সমান সমান হলো আমার ভিই স্কোয়ার, বা এখানে যদি আমি লিখে দিই তাহলে ভিই সমান সমান হলো √2gm ডিভাইড বাই আর। এটাই হলো আমার মুক্তিবেগের সমীকরণ। এছাড়া আমরা আরেকটু চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা জানি যে জি সমান জিএম ভাগ আর স্কোয়ার, আমরা প্রথম ক্লাস সেটা জেনেছিলাম, তাহলে এখান থেকে জি আর সমান আমরা লিখতে পারবো কত, জিএম ডিভাইড বাই আর। তাহলে এই সমীকরণে জিএম ভাগ আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 2 থাকলো জিএম ভাগ আর এর পরিবর্তে জি আর। তাহলে আমাদের এইটা এবং এইটা দুটাই হলো মুক্তিবেগের সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা প্রতিপাদন করলাম বা বের করলাম যে মুক্তিবেগের সমীকরণটা কি হতে পারে, সেটা আমরা দেখলাম। এইটা একটা মুক্তিবেগ, এইটা একটা মুক্তিবেগ। তাহলে আমরা উভয় সমীকরণে দেখতে পাচ্ছি যে এখানে কোনো যে বস্তুটা আমরা নিয়েছিলাম মুক্ত করেছিলাম সেই বস্তুর ভর ছোট ছোট হাতের এম, এখানে কোনো সমীকরণে বস্তুর ভর নাই, তাহলে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুর ভর কম না বড়
বা বস্তু ছোট না বড় সেটার উপর মুক্তিবেগ নির্ভর করে না। মুক্তিবেগটা নির্ভর করে কোথায় থেকে নিক্ষেপ করছি, পৃথিবী না মঙ্গল না বৃহস্পতি বা চাঁদ, কোথায় থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি সেটার ভর এবং ব্যাসার্ধের উপর মুক্তিবেগ নির্ভর করে। এই আচ্ছা, তাহলে আমি বলেছি যে মুক্তিবেগের মান, তাহলে মুক্তিবেগ ভি সমান আমরা পেলাম √2gr। এখান থেকে মুক্তিবেগের মান যদি আমরা বের করি, আমরা জানি g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সমান সমান 6.4 ইন্টু 10⁶ মিটার পার এত মিটার। তাহলে এই মান বসালে আমাদের মুক্তিবেগের যে মানটা আসবে পৃথিবী পৃষ্ঠে সেটা হবে 9.8 ইন্টু 6.4 10⁶। এইটার মান আসবে, দেখা যাবে 11,200 মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে এত মিটার, বা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি এক সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগ দিই অথবা 11,200 মিটার বেগ দিই, তাহলে ওই বস্তুটা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হবে। এটা ফিক্সড, পৃথিবী থেকে মুক্তিবেগের মান এটা ফিক্সড, এটা থাকে এমসিকিউ টাইপ প্রশ্নে। আর এখান থেকে কয়েকটা অবজারভেশন লাগে, যেমন হলো কোনো বস্তুর মুক্তিবেগ, আচ্ছা যে কোনো বস্তুর যদি বেগ, যে কোনো বস্তুর বেগ যদি মুক্তিবেগের অর্ধেক হয়, অর্থাৎ এরকম ভি স্কোয়ার, যে কোনো বস্তুর বেগ এ ভি স্কোয়ার, বেগের বর্গ যদি মুক্তিবেগের বর্গের অর্ধেক হয়, যে কোনো বস্তুর বেগ যদি পৃথিবীর মুক্তিবেগের বর্গের অর্ধেক হয়, তাহলে বস্তুটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। যে কোনো বস্তুর বেগের বর্গ যদি মুক্তিবেগের বর্গের অর্ধেক হয়, তাহলে বস্তুটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে এবং উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতা অংশ অনেক সময় থাকে, সেই জন্য এটা বলে দিলাম। আরেকটা প্রশ্ন এখানে থাকে যে কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হলো, আবার আরেকটা বস্তুকে চাঁদের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হলো, কোথায় মুক্তিবেগের মানটা বেশি হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে মুক্তিবেগ বেশি, না চাঁদের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে মুক্তিবেগের মান বেশি? এরকম একটা প্রশ্ন খ নম্বরে থাকে। তাহলে আমরা মুক্তিবেগ জানি ভিই সমান সমান √2gr। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি মুক্তিবেগ নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপরে এবং ব্যাসার্ধের উপরে, যেখান থেকে নিক্ষেপ করব যে গ্রহ বা উপগ্রহ থেকে তার ব্যাসার্ধের উপরে এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। যেহেতু ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ উভয়ই পৃথিবীতে যা চাঁদে তার থেকে কম, অভিকর্ষ ত্বরণও চাঁদে কম এবং চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর থেকে অনেক কম, সেজন্য মুক্তিবেগের মান, পৃথিবীতে মুক্তিবেগের মান যা চাঁদের মুক্তিবেগের মান তার থেকে অনেক কম। এটা দিয়ে আমরা সহজেই বলতে পারি সমীকরণ দিয়ে। আচ্ছা, এই সমীকরণগুলো দিয়ে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে, তোমরা সেগুলো সহজে সমাধান করতে পারবা। এখন আমরা আর দু একটা জিনিস পড়ি। স্বাভাবিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, ভূস্থির উপগ্রহ। স্বাভাবিক ন্যাচারাল উপগ্রহ কোনটা? স্বাভাবিক উপগ্রহ হলো চাঁদ। যেমন আমরা জানি যে সূর্যের আকর্ষণে পৃথিবী তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, সিমিলার পৃথিবীর আকর্ষণে চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘুরে। তাহলে এই যে ঘুরছে চাঁদ পৃথিবীর চারিদিকে, এটা চাঁদটা হলো পৃথিবীর একটি উপগ্রহ, এটা হলো ন্যাচারাল স্বাভাবিক উপগ্রহ।
এখন কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি সেটা একটু বলি। কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ তাহলে আমরা দেখলাম যে এটা যদি আমার আর্থ হয়, এর চারিদিকে ঘুরছে কে? মন। তাহলে এইটা হলো কি স্বাভাবিক উপগ্রহ। আর কৃত্রিম উপগ্রহ বিজ্ঞানীরা হিসাব করে দেখলো যে পৃথিবীর আকর্ষণে যে চাঁদ ঘুরছে, তাহলে আমরাও যদি একটা নির্দিষ্ট আকৃতি দিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তুকে ওঠাই, ওঠে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ দিই, তাহলে অবশ্যই সেটা একটা নির্দিষ্ট পার্কিং কক্ষপথে আন্ডারে চলে আসবে এবং সেটা কি করবে? পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। তখন সেখান থেকে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দিয়ে কি করব আমরা? সেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে যে কোনো খবরাখবর, আবহাওয়ার পূর্বাভাস সব কিছু আদান প্রদান করা যাবে। সেটা কি বলা হচ্ছে কি? কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তুকে যদি ওঠানো হয়, রকেটের মাধ্যমে ওঠানো হয়, 3টা রকেটের মাধ্যমে, যে পৃথিবীর পৃষ্ঠের সমান্তরালে নিয়ে বস্তুকে যদি ওই কৃত্রিম যে বস্তুটা বানানো হলো সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ দেওয়া হয়, মোটামুটি 1 সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দিতে হবে, তাহলে বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে না, সেটা পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে চাঁদের মতো। এটাকে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই আর একটা আছে হলো ভূস্থির উপগ্রহ। জিনিসটা কি? ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ, এটা একটি কৃত্রিম উপগ্রহ। আমরা জানি পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরে আসে কত? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টায় নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসে। এখন অর্থাৎ পৃথিবীর আনেক গতি হলো 24 ঘন্টা। এখন কোনো কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীর চারিদিকে 24 ঘন্টায় ঘুরে, অর্থাৎ পৃথিবীর নিজের চারিদিকে যে ঘূর্ণনের কাল, সেটা কৃত্রিম উপগ্রহের যে ঘূর্ণনের সময়টা, আবর্তন কালটা একই হয়, তাহলে একটার থেকে আরেকটা কি স্থির মনে হবে, তখন সেটাকে বলা হবে কি? ভূস্থির উপগ্রহ। কারণ আমরা জানি সোজা পথেই যদি হয় কোনো বস্তু, দুটো গাড়ি যদি একই রাস্তায় প্রায় সমান বেগে যায় একই দিকে, তাহলে একটাতে অবস্থান করে কোনো যাত্রী যদি এখান থেকে অবস্থান করে পাশেরটাকে ফলো করে, দেখবে সেটা স্থির আছে। দুটোই গতিশীল, অথচ দেখা যাবে একই বেগে একই দিকে গেলে সেটা স্থির মনে হবে। অনুরূপভাবে পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহ দুইটার বেগ যদি সমান হয়, তাহলে একটার থেকে আরেকটা কি স্থির মনে হবে। এটাকেই বলা হচ্ছে কি? ভূস্থির উপগ্রহ। অর্থাৎ পৃথিবীর আবর্তনকাল এবং কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল যদি সমান হয়, তাহলে সেটাকে বলা হবে, সেই কৃত্রিম উপগ্রহকে বলা হবে কি? ভূস্থির উপগ্রহ। এই আচ্ছা, কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ এবং হলো আবর্তনকাল বা পর্যায়কালের সমীকরণ আছে, সেইটা একটু জানা দরকার। তাহলে বেগ হলো v সমান সমান √gm ডিভাইড বাই r প্লাস h। ধরো এইটা একটা পৃথিবী, ব্যাসার্ধ r। এখন কৃত্রিম উপগ্রহ এইখানে আছে, পৃথিবীর ভর m, কৃত্রিম উপগ্রহের ভর হলো ছোট হাতের m। যদি এই উচ্চতায় থাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে টোটাল উচ্চতাটা হলো এখানে কত? r প্লাস h। আচ্ছা, সেজন্য এখানে কৃত্রিম উপগ্রহের বেগ হবে v সমান √gm ডিভাইড বাই r প্লাস h। আচ্ছা, এখন কৃত্রিম উপগ্রহের এটা বেগ গেল, আবর্তন কাল t সমান আমরা এই সূত্রটা ফলো করব। আমরা জানি s সমান v গণিত t। তাহলে t সমান কত? s ভাগ v। তাহলে s মানে হলো আবর্তনের এই যে এখানে পরিধি, আবর্তন করছে চারিদিকে, এখান থেকে চারিদিকে ঘুরে আসছে, তার এখানে আমার ব্যাসার্ধ হলো r প্লাস h। তাহলে পরিধি হলো কত? 2 পাই ইন্টু r প্লাস h। আর এইখানে আমাদের v হলো, যদি v এর মানটা আমরা নিই বা এখানে আগে v দিই, তাহলে এখানে আবর্তন কাল হলো 2 পাই ইন্টু r প্লাস h ডিভাইড বাই v। v মানে √gm ডিভাইড বাই r প্লাস h। তাহলে এটাকে যদি আমি এক লাইনে লিখি, তাহলে r প্লাস h ইন্টু √r প্লাস h ডিভাইড বাই √gm। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা
ভি এর মান হলো রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস সিক্স। তাহলে এখান থেকে এটাও লিখে রাখতে পারি একসাথে, রুট ওভার আর প্লাস সিক্স ডিভাইড বাই জি এম। এটাও আবর্তন কাল হতে পারে। এটা হলো কৃত্রিম উপগ্রহের আবর্তন কালের সমীকরণ, আর এটা হলো বেগের সমীকরণ। এগুলো দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। এই কামনা আজকে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।